আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব হাইড্রোডাইনামিক অধ্যায় 2 প্রবাহের গতি সমীকরণ। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হলো আর্টিকেল 2.6। বলা আছে যে হেলমহোল্টজের ভার্টিসিটি সমীকরণটি নির্ণয় করো। প্রশ্নে অনেক সময় ভার্টিসিটি বাংলা দিয়েও লেখা থাকতে পারে, ইংরেজি দিয়েও লেখা থাকতে পারে, এই জন্য দুইভাবে আমি লিখে দিলাম। তাহলে হেলমহোল্টজের ভার্টিসিটি সমীকরণটি নির্ণয় করো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্ন সাধারণত আপনার খ বিভাগ 4 মার্কের জন্য এসে থাকে, অথবা গ বিভাগে 10 মার্কের জন্য পরীক্ষা এসে থাকে। বিগত বছরের প্রশ্নগুলো আপনি একটু বের করলেই বুঝতে পারবেন। এই প্রশ্নটা খ বিভাগে 4 মার্কের জন্যও আসছে, গ বিভাগে পার্ট আকারে 10 মার্কের জন্যও আসছে। আবার এই প্রশ্নটা বইয়ে দেখবেন দুইভাবে করা আছে। জটিলভাবে একরকম ভাবে করা আছে, সহজভাবে সহজভাবেও করা আছে। তবে সায়েন্স বই প্রকাশনের বইয়ে সাধারণত জটিলভাবে এটা সলিউশন করা আছে। আমরা জটিলভাবে সলিউশন করব না। জটিলভাবে সলিউশন করতে গেলে হিউজ পরিমাণ বড় একটা সমাধান হবে। আপনি মনেও রাখা অনেক টাফ হবে, এবং আপনার ধৈর্যও কুলাবে না যে এত বড় প্রশ্ন সলিউশন করতে। আমরা বিকল্প পদ্ধতির সলিউশন করব। বিকল্প পদ্ধতি অর্থাৎ সহজ পদ্ধতি, যেটা তিতাসের বাংলা ভাষণ বইয়ে দেখবেন জটিলভাবেও করা আছে, অথবা দিয়ে সহজভাবেও করা আছে। তো আমরা বিকল্প পদ্ধতি অর্থাৎ সহজভাবে এই প্রশ্নটা আমরা সমাধান করব ইনশাল্লাহ। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 15, 18, 20 এবং 22 সালে আসছিল। এছাড়া এর আগেও আরো বেশ কিছু সালে এই প্রশ্নটা পরীক্ষায় আসছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষার জন্য। আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম সেবারও এই প্রশ্নটা পরীক্ষায় আসছিল, এবং আমি পরীক্ষায় এই বিকল্প পদ্ধতি অর্থাৎ সহজ পদ্ধতি আমি পরীক্ষার হলে উত্তর করেছিলাম। তো আপনাদের সেভাবেই আমি শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং পরীক্ষার 4 মার্কের জন্য আসুক বা 10 মার্কের জন্য আসুক, আমি যেভাবে সমাধান করাচ্ছি এই প্রশ্নটাই আপনারা হুবহু পরীক্ষায় যদি আসে পরীক্ষার খাতায় লিখে দিবেন। তাহলে প্রথমে আমরা সলিউশনে চলে যাব। সলিউশনে বলা আছে যে অবিচ্ছিন্নতার সমীকরণ হতে পারে। প্রথম অধ্যায়ে এটা আমরা সমাধান করছিলাম যে অবিচ্ছিন্নতার সমীকরণ ডেল রো ডিভাইডেড ডেল টি প্লাস ডেল ইনটু রো কিউ ভেক্টর ইকুয়াল 0, অর্থাৎ অবিচ্ছিন্নতার সমীকরণ হতে পারে। 1 নম্বর অধ্যায়ে এটা আমরা সমাধান করছিলাম। তা এইটা যা আছে ঠিক রাখলাম। এখানে দেখেন একটা কথা বলা আছে যে ডেল অফ ফাই ওয়ান ফাই টু ইকুয়াল ফাই ওয়ান ইন্টু ডেল ফাই টু প্লাস ফাই টু ইন্টু ডেল ফাই ওয়ান। এটা হলো স্কেলার গুণনের গ্রেডিয়েন্ট। এটা আপনারা কোথায় পড়ে আসছেন? এটা আপনারা পড়ে আসছেন অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 সাবজেক্টের 12 নম্বর অধ্যায় কার্ল, গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্স নামে একটা অধ্যায় ছিল। ওই অধ্যায়ে এই প্রশ্নটা আপনারা সমাধান করে আসতেন। এই টার্মটা এখানে আমরা প্রয়োগ করব। এইটার এটা তুলনা করেন, দেখেন এইটার এটা তুলনা করেন। ডেল আছে, ডেলকে ঠিক রাখলাম। ফাই ওয়ান বলতে কত? রো। ফাই ওয়ান বলতে রো, তাহলে ডেল আছে, ডেলকে আমরা ঠিক রাখলাম। ফাই ওয়ান বলতে কত? রো। আর ফাই টু বলতে কত? কিউ ভেক্টর। ফাই টু বলতে কিউ ভেক্টর, তাহলে এত ইকুয়াল ফাই ওয়ান বলতে কত? রো। ডেলকে ঠিক রাখলাম। ফাই টু বলতে কত? কিউ ভেক্টর প্লাস ফাই টু বলতে কত? কিউ ভেক্টর। এখানে আপনি ইনটু দিতে পারেন। ডেলকে ঠিক রাখলাম, ফাই ওয়ান বলতে কত? রো। দেখেন এই টার্ম আমরা চলে আসছে। তাহলে ডেল রো কিউ এর পরিবর্তে কি লেখা যায়? রো ইনটু ডেল কিউ। এই যে রো ইনটু ডেল কিউ প্লাস প্লাস কিউ ভেক্টর ইনটু ডেল রো, এত ইকুয়াল 0। অর্থাৎ এই টার্ম আর এই টার্ম তুলনা করে এই টার্মটা আমরা প্রয়োগ করছি। এটা হলো স্কেলার গুণনের গ্রেডিয়েন্ট। এটা আপনারা সাইড নোট আকারে প্রয়োজনে খাতায় লিখে রাখতে পারেন। তারপর ডেল রো ডিভাইডেড ডেল টি প্লাস এই টার্মটাকে আগে লেখা হয়েছে কিউ ভেক্টর ইনটু ডেল রো প্লাস এই টার্মটাকে এইভাবে লেখা হয়েছে, অর্থাৎ ডেলটাকে ভিতরে লেখা হয়েছে রো অফ ডেল ইনটু কিউ ভেক্টর, এত ইকুয়াল 0। তাহলে দেখেন এখানেও রো আছে, এখানেও রো আছে। এই দুইটা অংশ থেকে রো আমরা কমন নেব। রো কমন নিলে এখানে থাকবে ডেল ডিভাইডেড ডেল টি প্লাস কিউ ভেক্টর ইনটু ডেল, এত প্লাস এটাকে একটু সাজিয়ে লেখা হয়েছে। এটা আমরা আগে লিখলাম, এইটা পরে লিখলাম, এত ইকুয়াল 0। তাহলে
এখানে সাইড নোট দিয়ে বলে দেওয়া আছে যে যেহেতু ডি ডিভাইডেড ডিটি ইকুয়াল ডেল ডিভাইডেড ডেল টি প্লাস কিউ ভেক্টর ইনটু ডেল, এটা আপনারা কোথায় পড়ে আসছেন? এটা প্রথম অধ্যায়ে একটা প্রশ্ন ছিল যে ডি ডিভাইডেড ডিটি ইকুয়াল ডেল ডিভাইডেড ডেল টি প্লাস কিউ ভেক্টর ইনটু ডেল বস্তুগত আকারের অন্তরজ নির্ণয় করো, এইরকম একটা প্রশ্ন ছিল প্রথম অধ্যায়ে, যেটা এই অধ্যায়ের এর আগেও কোনো প্রশ্নে আমি আলোচনা করেছিলাম। তাহলে ডি ডিভাইডেড ডিটি সমান লেখা যায় 8 রাম। তাহলে এইটার সমান কেন সমান? কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে, এইটার পরিবর্তে এইটা লিখতে পারবেন বা এইটার পরিবর্তে 8 রাম লিখতে পারবেন। তাহলে ডেল ডিভাইডেড ডেল টি প্লাস কিউ ভেক্টর ইনটু ডেল সমান কি লেখা যায়? ডি ডিভাইডেড ডিটি। আর এই যে রো কে ঠিক রাখলাম, এটা যা আছে ঠিক রাখলাম, তাহলে এই মানটাকে যা আছে ঠিক রাখলাম, এইটা প্লাস আছে ইকুয়াল এই পাশে পার করে দিলে মাইনাস হয়ে যাবে। তাহলে ডেল ইনটু কিউ ভেক্টর রো গুণ আছে ইকুয়াল এই পাশে পার করে দিলে ভাগ হয়ে যাবে, মাইনাস মাইনাস 8 রাম যা আছে ঠিক রাখলাম, এটা যা আছে ঠিক রাখলাম। 8 রামটাকে লেখা যায় এইভাবে, অর্থাৎ মাইনাস 1 ডিভাইডেড রো ডি রো ডিভাইডেড ডিটি কে লেখা যায় রো ইনটু ডি ডিভাইডেড ডিটি 1 ডিভাইডেড রো। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। অর্থাৎ 8 রামটাকে ভাঙেন, দেখেন 8 রাম পাবেন কিভাবে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। এটা প্রয়োজনে খাতার সাইড নোট আকারে খুব ভালোভাবে লিখে রাখবেন, খাতার সাইড নোট আকারে খুব ভালোভাবে লিখে রাখবেন। অর্থাৎ 8 রাম ক্যালকুলেশন করে আমরা 8 রাম নিয়ে আসবো। তাহলে এখানে কত আছে? রো ডি ডিভাইডেড ডিটি, ডি ডিভাইডেড ডিটি 1 ডিভাইডেড রো। অর্থাৎ এটার অর্থ হলো 1 ডিভাইডেড রো কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ, যার সাপেক্ষে ডেরিভেটিভ সেটা অলওয়েজ নিচে অর্থাৎ হরে থাকে। তাহলে 1 ডিভাইডেড রো কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে রো কে ঠিক রাখলাম, ডি ডিভাইডেড ডিটি, এই রো হরে আছে এটাকে যদি আমরা উপরে উঠিয়ে দেই, অর্থাৎ এটা নিচে আছে এটাকে উপরে দিলে রো ইনভার্স হবে। আবার এটা এই ইনভার্সটাকে নিচে নামিয়ে দেন, দেখেন পূর্বের অবস্থায় ফিরে আসবে। তাহলে রো কে ঠিক রাখলাম, এইটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ, প্রথমে পাওয়ারের কাছে, পাওয়ারটার সামনে, পাওয়ার কত? -1। তাহলে আমরা জাস্ট খালি মাইনাস রাখলাম, পাওয়ারটার সামনে যা আছে তাই, অর্থাৎ রো আছে রো থাকবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, -1 থেকে 1 বিয়োগ। তাহলে পাওয়ারের কাজ শেষ। রো কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডি রো ডিভাইডেড ডিটি, তাহলে মাইনাস রো, এটা কত হবে? রো -1 আর -1 কত? -2 ডি রো ডিভাইডেড ডিটি, তাহলে মাইনাস রো ইনটু, এটাকে এইভাবে লেখা যায় 1 ডিভাইডেড রো স্কয়ার, এটাকে আবার উপরে উঠিয়ে দেন, দেখেন পূর্বের অবস্থায় ফিরে আসবে, ডি রো ডিভাইডেড ডিটি। তাহলে রো আছে এখানে দুইটা, রো স্কয়ার, রো আছে দুইটা, এখানে আছে একটা, একটা দ্বারা দুইটাকে কাটলে কয়টা থাকবে? একটা, মাইনাস 1 ডিভাইডেড রো ডি রো ডিভাইডেড ডিটি। তাহলে দেখেন 8 রাম ক্যালকুলেশন করে আমরা 8 রাম পাইছি। তাহলে 8 রাম আর 8 রাম সমান, 8 রাম আর 8 রাম সমান, তাহলে -1 ডিভাইডেড রো ডি রো ডিভাইডেড ডিটির পরিবর্তে কি লেখা যায়? রো ডি ডিভাইডেড ডিটি 1 ডিভাইডেড রো। প্রয়োজনে 8 রামটা আপনারা সাইড নোট আকারে খাতায় লিখে রাখতে পারেন। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এতটুকু পর্যন্ত লেখার পর এখান থেকে লেখা আবার শুরু করব। এই টার্মটা হলো ল্যাম্বের উদ্গতীয় সমীকরণ, যেটা এই অধ্যায়ে আমি আলোচনা করেছিলাম যে ল্যাম্বের উদ্গতীয় সমীকরণ নির্ণয় করো বা প্রতিষ্ঠা করো। ওই প্রশ্ন যখন আমরা সমাধান করেছিলাম তখন এই টার্মটা আমরা প্রতিষ্ঠা করছিলাম বা নির্ণয় করছিলাম। এখানে ছিল এফ, তাহলে এফ ইকুয়াল, যদি বস্তুবল অসংরক্ষণশীল হয় তখন লেখা যায় এফ ইকুয়াল মাইনাস ডেল ওমেগা। এটা গত ক্লাসে যখন আমরা প্রশ্ন সমাধান করছিলাম তখন এখানে আমরা ধরে নিয়েছিলাম যে বস্তুবল অসংরক্ষণশীল হয় তখন এফ ইকুয়াল মাইনাস ডেল ওমেগা। তাহলে এই টার্ম আর এই টার্ম সমান কেন? কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে, এইটার পরিবর্তে এইটা বা এইটার পরিবর্তে এইটা লিখতে পারবেন। তাহলে এফ এর পরিবর্তে আমরা মাইনাস ডেল ওমেগা লিখে দিলাম। তারপর বলা আছে উভয় পাশে কাল নিয়ে পাই। আমরা কি জানি যে যাই সমান ডেল ক্রস কিউ যে কথা, কাল কিউ একই কথা। তাহলে এইটার এটা তুলনা করেন, দেখেন কিউ আছে, কিউ কে ঠিক রাখলাম, এইটাকে আমরা কি বলতে পারি? কাল। তাহলে উভয় পাশে কাল নিয়ে পাই, উভয় পাশে কাল নিয়ে পাই, উভয় পাশে আমরা কাল নিয়ে পাই। কারণ আমরা কি জানি যাই সমান ডেল ক্রস কিউ, এটা সমান আবার লেখা যায় কাল কিউ। এইটা এইটার এইটা সমান কেন সমান? কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে। তাহলে এই টার্ম আর এই টার্ম তুলনা করেন, দেখেন কিউ আছে কিউ আছে, কাল বলতে তাহলে কত? এই যে ডেলকে আমরা কি বলতেছি? কাল, কাল বলতে এই টার্ম। তাহলে উভয় পাশে এই যে কাল নিয়ে পাই ইকুয়াল, এই যে উভয় পাশে আমরা কাল নিয়ে পাই, উভয় পাশ বলতে
ইকুয়ালের বাম পাশ এবং ইকুয়ালের ডান পাশ উভয় পাশে আমরা কাল নিয়ে পাই। তারপর এটাকে একটু সাজিয়ে লেখা হয়েছে, দেখেন ডেল ডিভাইডেড ডেল টি, এই যে ডেল ক্রস কিউ প্লাস, আমরা কি জানি, আমরা জানি আই ক্রস আই ইকুয়াল জে ক্রস জে ইকুয়াল কে ক্রস কে, এটার ফলাফল কত, এটার ফলাফল কত জানি, 0। তাহলে দেখেন দুইটা একই জাতীয় ট্রাম ক্রস গুণন আকারে আছে, তাহলে এটাকে আই বিবেচনা করেন, এটাকে আই বিবেচনা করেন, তাহলে আই ক্রস আই কত, 0। 0 দ্বারা এই ট্রামকে গুণ করলে ফলাফল 0, মাইনাস মাইনাস ডেল ক্রস কিউ কে ঠিক রাখলাম, তাহলে ডেল ক্রস কিউ সমান কি লেখা যায়, যাই, ডেল ক্রস কিউ সমান লেখা যায় যাই, তাহলে এইটার পরিবর্তে আমরা কি লিখলাম, যাই, এত ইকুয়াল, দেখেন এটা দুইটা একই জাতীয় ট্রাম, এটাকে আই বা এটাকে জে বিবেচনা করেন, ফলাফল কত, 0। 0 সাথে যে ট্রামে গুণ করেন না কিন্তু ওটার ফলাফল 0 হবে। এটাও দুইটা একই জাতীয় ট্রাম আছে, এটাকে কে, তাহলে কে ক্রস কে ফলাফল কত আসবে, 0। 0 সাথে যে ট্রামে থাকুক না কেন এটার ফলাফল 0 হবে, এই জন্য ইকুয়ালের ডান পাশে একবারে 0 লেখা হয়েছে। তাহলে এইটা যা আছে ঠিক রাখলাম, মাইনাস এইটাও যা আছে ঠিক রাখলাম, এত ইকুয়াল 0। তো আশা করি ক্যালকুলেশন এতটুকু পর্যন্ত বুঝতে আপনাদের কারো অসুবিধা নেই। আমাদের সর্বশেষ লাইন ছিল এই যে এই ট্রাম ছিল আমাদের সর্বশেষ লাইন, এতটুকু পর্যন্ত লেখার পর এখান থেকে লেখা আবার শুরু করব। এটা যা আছে ঠিক রাখলাম, মাইনাস মাইনাসকে ঠিক রাখলাম। দেখেন এই ট্রামটা আর এই ট্রামটা আমরা তুলনা করে এই ট্রামটা আমরা প্রয়োগ করব। এটা আমরা কই থেকে পাইছি, এটা আপনারা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 সাবজেক্টের 12 নম্বর অধ্যায় কাল গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্স নামে যে অধ্যায় ছিল, ওই অধ্যায়ের সম্ভবত 12 নম্বর উপপাদ্য হলো এইটা। এটা একটা উপপাদ্য যে প্রমাণ করো যে বা দেখাও যে এত ইকুয়াল আর এত, সেই উপপাদ্যকে এখানে আমরা সূত্র হিসেবে ব্যবহার করব। সম্ভবত এটা 12 নম্বর উপপাদ্য, বই বের করলে আপনারা বুঝতে পারবেন। তাহলে ওই উপপাদ্য এখানে সূত্র হিসেবে ব্যবহার করব। তাহলে এই ট্রামটা আর এই ট্রামটা তুলনা করব। এখানে আছে কত, ডেল ক্রস কিউ ক্রস যাই, কিউ ভেক্টর ক্রস যাই, তাহলে ডেল আছে, ডেলকে ঠিক রাখলাম, এ বলতে কত কিউ ভেক্টর আর বি ভেক্টর বলতে যাই ভেক্টর, তা অর্থাৎ এর জায়গায় কিউ ভেক্টর বসাবো, বি এর জায়গায় যাই ভেক্টর বসাবো। তাহলে প্রথমে কত, এর জায়গায় কত, ওই যে কিউ ভেক্টর, ডেল ডট এই যে বি এর জায়গায় কত যাই ভেক্টর, মাইনাস মাইনাস এর জায়গায় কত কিউ ভেক্টর ডেল, বি এর জায়গায় দিতে যাই ভেক্টর, প্লাস প্লাস বি এর জায়গায় যাই ভেক্টর ইনটু ডেল, এর জায়গায় কিউ ভেক্টর, মাইনাস মাইনাস বি এর জায়গায় কত, বি এর জায়গায় যাই ভেক্টর ডেল ইনটু এর জায়গায় কত কিউ ভেক্টর, অর্থাৎ এর জায়গায় কিউ ভেক্টর আর বি এর জায়গায় যাই ভেক্টর। প্রয়োজনে এটা আপনারা সাইড নোট আকারে খুব ভালোভাবে খাতায় লিখে রাখবেন। তাহলে আমরা কি জানি, আমরা জানি যাই ভেক্টর ইকুয়াল ডেল ক্রস কিউ ইকুয়াল কত, কাল কিউ ভেক্টর। তাহলে এইটার এইটার সমান, কেন সমান, কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে, এইটার পরিবর্তে এইটা বা এইটার পরিবর্তে এইটা লিখতে পারবেন। তাহলে ডেল ক্রস কিউ ভেক্টরের পরিবর্তে কি লেখা যায়, যাই ভেক্টর, তাহলে ডেল যাই ভেক্টর ডিভাইডেড ডেল টি, মাইনাস দ্বারা এই বন্ধনের ভিতরে প্রত্যেকটা অংশকে গুণ করব, মাইনাস দ্বারা এই টার্মটাকে গুণ করলে মাইনাস এই টার্ম যা আছে ঠিক থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস এই যে এই টার্ম, মাইনাস প্লাসে মাইনাস এই যে এই টার্ম, মাইনাসে মাইনাসে প্লাস এই টার্ম, এত ইকুয়াল 0। এত ইকুয়াল কত হবে, এত ইকুয়াল এখানে 0 হবে, তাহলে এত ইকুয়াল 0। তো এই টার্ম যা আছে ঠিক রাখলাম। আচ্ছা এখানে দেখেন এটাকে সাজিয়ে লেখা হয়েছে, এটাকে সাজিয়ে লেখা হয়েছে কারণ 1 নম্বর সমীকরণ এখানে প্রয়োগ করব, এটাকে সাজিয়ে লেখা হয়েছে, এই ডেলটাকে আগে লেখা হয়েছে কিউটাকে পরে লেখা হয়েছে, যেহেতু ডট গুণন আকারে আছে ডেলটাকে আগে লেখা হয়েছে কিউটাকে পরে লেখা হয়েছে, এটা যা আছে ঠিক রাখলাম। তাহলে এই টার্ম যা আছে ঠিক রাখলাম, এই টার্মও যা আছে ঠিক রাখলাম, এই টার্ম প্লাস আছে ইকুয়াল এই পাশে পার করে দিলে, সরি এই টার্ম মাইনাস আছে ইকুয়াল এই পাশে পার করে দিলে প্লাস হয়ে যাবে। এখান থেকে এই ট্রাম আর এই ট্রামটা ভ্যানিশ হয়ে যাবে, কিভাবে ভ্যানিশ হয়ে যাবে সেটাই আমি আপনাদের এখন দেখাবো। তাহলে আমি কি বললাম, এইটা যা আছে ঠিক রাখলাম, এইটাও যা আছে ঠিক রাখলাম, এই মানটা মাইনাস আছে ইকুয়াল ওই পাশে পার করে দিলে প্লাস হয়ে যাবে,
তাহলে ভ্যানিশ হবে এই টার্ম আর এই টার্ম ভ্যানিশ হয়ে যাবে। কিভাবে দেখেন, প্রথমে এখানে আছে এই টার্ম কত আছে, প্রয়োজনীয় উপরে লেখাগুলো এখানে মিশিয়ে দেই, এখানে আমি আপনাদের বের করে দেখাচ্ছি। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। তাহলে এখানে আছে কত দেখেন, এখানে আছে কত মাইনাস কিউ ডেল ইন্টু জাই ভেক্টর, আর এখানে আছে কত এই টার্মটা ডেল ইন্টু কিউ ভেক্টর, এত ইকুয়াল 0। তাহলে আমি কি বললাম যে এই টার্ম আর এই টার্ম একই জাতীয়, এই দুইটা ভ্যানিশ হয়ে যাবে। কিভাবে একই জাতীয় দেখেন, এই টার্মটাকে 1 বিবেচনা করেন, এই টার্মটাকে 2 বিবেচনা করেন, এই টার্মটাকে 3 বিবেচনা করেন, তাহলে মাইনাস 1, এই টার্মটাকে কত 2 ইন্টু 3, তাহলে মাইনাস 1 ইন্টু কত 2 আর 3 কত 6, তাহলে ফলাফল আসতেছে কত -6। তাহলে এই টার্মটাকে কত বিবেচনা করছেন 3, এই টার্মটাকে 2, এই টার্মটাকে 1 বিবেচনা করছেন, এত ইকুয়াল 0। তাহলে 3 এই টার্মটাকে কত 2 1, তাহলে 3 1 দ্বারা 2 কে গুণ করলে কত 2, তাহলে 6। তাহলে দেখেন এটা আসতেছে -6, এটা আসতেছে +6। তাহলে এই টার্মের পরিবর্তে আপনি -6 বসান, এই টার্মের পরিবর্তে +6 বসান, তাহলে -6 আর +6 ভ্যানিশ হয়ে যাবে। অর্থাৎ এই টার্ম আর এই টার্ম একই জাতীয়, এই টার্ম মাইনাস এই টার্ম প্লাস, এই দুইটা ভ্যানিশ হয়ে যাবে। কিভাবে, এই যে এটা আমি আপনাদের দেখালাম। আপনি যদি মনে করেন এইটাকে 3, এইটাকে 2, এইটাকে 1 বিবেচনা করবেন, তবুও আপনি ফলাফল -6 আসবে। ঠিক একইভাবে এটাতে যা বিবেচনা করবেন এটাতেও তাই বিবেচনা করতে হবে। তাহলে এই টার্মটাকে আমরা 1, এইটাকে 2, এইটাকে 3 বিবেচনা করলাম, তাহলে মাইনাস মাইনাস এই টার্মটাকে 1 বিবেচনা করছি, এইটাকে 2 ইনটু এইটাকে 3, তাহলে ইকুয়াল মাইনাস 1 ইনটু 2 আর 3 গুণ করলে 6, 6 দ্বারা 1 কে গুণ করলে 6 মাইনাস, তাহলে এই টার্মটাকে 3 বিবেচনা করছি, এই টার্মটাকে 2 আর এই টার্মটাকে 1 বিবেচনা করছি, এত ইকুয়াল 0। তাহলে 3 2 আর 1 কত, এই যে 2, তাহলে 3 আর 2 6। অর্থাৎ এই টার্মটা এই টার্মটা একই জাতীয়, এটা -6 এটা +6 বিবেচনা করেন, তাহলে -6 আর +6 ভ্যানিশ হয়ে গেলে যে ওটা আর থাকবে না। অর্থাৎ এই টার্ম আর এই টার্ম একই জাতীয়, এটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে দেখেন এখানে আছে কত ডেল জাই ডিভাইডেড ডেল টি, এটাকে লেখা যায় ডি জাই ডিভাইডেড ডিটি। অর্থাৎ একচলক বিশিষ্ট কোনো মান আংশিক ডেরিভেটিভ আকারে থাকলে সেটাকে সম্পূর্ণ ডেরিভেটিভ আকারে লেখা যায়। এইটা হলো আপনার আংশিক অন্তরীকরণ আকার, এইটা সম্পূর্ণ অন্তরীকরণ আকার। এখানে চলক কিন্তু একটাই আছে দেখেন, টি চলক। তাহলে এক চলক বিশিষ্ট কোনো মান আংশিক অন্তরীকরণ আকারে থাকলে সেটাকে সম্পূর্ণ অন্তরীকরণ আকারে লেখা যায়। এটা আপনারা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 সাবজেক্টের চ্যাপ্টার 4 ডি চেইন রুল নামে একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ে সম্পূর্ণ অন্তরীকরণ নামে একটা টপিক আছে। সেই টপিক অনুসারে এক চলক বিশিষ্ট কোনো মান আংশিক অন্তরীকরণ আকারে থাকলে সেটাকে সম্পূর্ণ অন্তরীকরণ আকারে লেখা যায়। তাহলে ডেল ডিভাইডেড ডেল টি কে লেখা যায় ডি ডিভাইডেড ডিটি, যাই ভেক্টর যা আছে ঠিক রাখলাম। এটা এইটা সমান এই যে ডেল ডট কিউ ভেক্টর সমান 1 নম্বর সমীকরণ আমরা পাইছিলাম রো ডি ডিভাইডেড ডিটি 1 ডিভাইডেড রো। অর্থাৎ 1 নম্বর সমীকরণ আমরা এই রকম পাইছিলাম, 1 নম্বর সমীকরণ আমাদের ছিল ডেল ডট কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু রো ডি ডিভাইডেড ডিটি 1 ডিভাইডেড রো। এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে এইটার এইটা সমান কেন, কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে, এটার পরিবর্তে এইটা বা এটার পরিবর্তে এইটা লিখতে পারবেন। তাহলে ডেল ডট কিউ এর পরিবর্তে আমরা লিখলাম রো ডি ডিভাইডেড ডিটি 1 ডিভাইডেড রো। যাই ভেক্টর যা আছে ঠিক রাখলাম, এটাও যা আছে ঠিক রাখলাম। এখানে সাইড নোট দিয়ে বলে দিলাম যে 1 নং হতে। তারপর দেখেন উভয় পাশ বলতে ইকুয়ালের বাম পাশে এবং ইকুয়ালের ডান পাশে 1 ডিভাইডেড রো দ্বারা গুণ করা হয়েছে, 1 ডিভাইডেড রো দ্বারা গুণ করা হয়েছে। তাহলে এইটা যা আছে ঠিক রাখলাম, এই রো আর এই রো ভ্যানিশ করে দিলে থাকবে কত ডি ডিভাইডেড ডিটি 1 ডিভাইডেড রো ইনটু জাই ভেক্টর, এত ইকুয়াল এইটা যা আছে ঠিক রাখলাম। তাহলে এতটুকু পর্যন্ত লেখার পর এখান থেকে লেখা আবার শুরু করব। এখান থেকে এতটুকু পর্যন্ত লেখা যায় ডি ডিভাইডেড ডিটি রো ভেক্টর জাই ভেক্টর ডিভাইডেড রো। এই টার্মটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করেন, দেখেন এইটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। এটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, অনেক স্টুডেন্টদের হয়তো বুঝতে প্রবলেম হতে পারে। তাহলে এখানে আছে কত ডি ডিভাইডেড ডিটি
জাই ভেক্টর ডিভাইডেড রো, আর এটাকে যদি আমরা সাজিয়ে লিখি ডি ডিভাইডেড ডিটি, আপনি প্রয়োজনে 1/রো আগে লেখেন, তারপর জাই ভেক্টর। তাহলে এই টার্মটাকে ইউ, এই টার্মটাকে ভি বিবেচনা করো। তাহলে প্রথমে ইউ কে ফিক্সড, 1/রো কে ফিক্সড, জাইকে ডেরিভেটিভ, তাহলে কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, তাহলে ডি জাই ভেক্টর ডিভাইডেড ডিটি প্লাস, এবার জাই ভেক্টরকে ফিক্সড অর্থাৎ ভি কে ফিক্সড, আপনার ইউ কে ডেরিভেটিভ, ইউ বলতে কত, 1/রো, এটাকে এইভাবে রাখলাম ডি ডিভাইডেড ডিটি 1/রো। তাহলে দেখেন এই টার্মটা আর এই টার্মটা সমান কেন, কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে, এইটার পরিবর্তে এইটা বা এইটার পরিবর্তে এটা লিখতে পারবেন। তাহলে 1/রো ডি জাই ডিভাইডেড ডিটি প্লাস এই যে জাই ইনটু ডি ডিভাইডেড ডিটি 1/রো, এইটার পরিবর্তে এই যে ডি ডিভাইডেড ডিটি জাই এই যে ডিভাইডেড রো, তাহলে এত ইকুয়াল এইটা যা আছে ঠিক রাখলাম। ইহাই হলো নির্ণীয় হেলমহোল্টজের ভার্টিসিটি বা ঘূর্ণাবর্ত সমীকরণ নামে পরিচিত। এটা আপনারা এই বিকল্প পদ্ধতিটা কিন্তু সায়েন্স প্রকাশনীর বইয়ে দেওয়া নেই, এটা আপনার তিতাসের বাংলা ভাষণ বইয়ে অথবা দেওয়া আছে, দেখবেন। আপনারা অবশ্যই বিকল্প পদ্ধতিটা করার চেষ্টা করবেন। 4 মার্কের জন্য আসলে এটা করবেন, 10 মার্কের জন্য আসলে এই প্রশ্নটার সমাধান করবেন। আমার পরীক্ষায়, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, আমার পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল 10 মার্কের জন্য। আমি এই বিকল্প পদ্ধতি অর্থাৎ যেটা আপনাদের শিখালাম, এটাই আমি আমার পরীক্ষায় উত্তর করেছিলাম। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। তো যে ব্যাখ্যাগুলো দেখাইলাম, এই ব্যাখ্যা প্রত্যেকটা খাতার সাইড নোট আকারে লিখে রাখবেন। যে সূত্রগুলো লিখে দিলাম, এইগুলোও প্রয়োজনে খাতার সাইড নোট আকারে লিখে রাখবেন। এইগুলো কিন্তু মুখস্থ করলে মনে রাখতে পারবেন না, প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝে বুঝে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আর এইগুলো কিন্তু যথেষ্ট সেন্সিটিভ একটা বিষয়, একটা জায়গায় কিন্তু চিহ্ন বা ট্রামের এদিক সেদিক হলে আপনি কিন্তু ক্যালকুলেশন মিলাইতে পারবেন না। খুব সতর্কতা অবলম্বন করে এই প্রশ্নগুলা সমাধান করার চেষ্টা করবেন। অবশ্যই বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।